আসসালামু আলাইকুম বন্ধুরা। ২৮শে জুন ১৯১৪ একজন ১৯ বছর বয়সী ছাত্র অস্ট্রো-হাঙ্গারির সাম্রাজ্যের যুবরাজকে হত্যা করে। আর এই একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে পুরো পৃথিবীকে ঠেলে দেওয়া হয় এক ভয়াবহ যুদ্ধের দিকে। একটা যুদ্ধ যা চলে টানা ৪ বছর, যেখানে ২ কোটিরও বেশি মানুষ প্রাণ হারায়। একটা যুদ্ধ যেখানে বহু প্রাচীন সাম্রাজ্যের পতন ঘটে। একটা যুদ্ধ যা ছড়িয়ে পড়ে একাধিক দেশ আর মহাদেশে। আজ আমরা এই যুদ্ধটাকে চিনি প্রথম বিশ্বযুদ্ধ নামে। শুনতে কি খুব অবাক লাগে না? একটা ছোট্ট ঘটনা, আর তার ফলাফল বিশ্বযুদ্ধ। যদি আমরা সময়ের পেছনে ফিরে যেতে পারতাম আর এই হত্যাকাণ্ডটা ঠেকাতে পারতাম, তাহলে কি প্রথম বিশ্বযুদ্ধ হতো না? বাস্তবে এতটাও সহজ না বন্ধুরা। যখন এত বড় কোনো যুদ্ধ হয়, তার পেছনে থাকে অনেকগুলো কারণ, জটিল চেইন অফ কমান্ড থাকে। আর তারপর একটা ছোট্ট ঘটনা এসে সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। একবার ভাবুন তো, আপনার এলাকার একটি পাহাড়ে বিশাল ডিনামাইট আছে। আমি যদি একটা ছোট্ট ম্যাচ জ্বালিয়ে সেখানে ফেলে দেই, সেখানে বিস্ফোরণের ফলে পুরো পাহাড়টাই ধ্বংসস্তূপে পরিণত হবে, পাহাড়টা উড়ে যাবে। কিন্তু বিস্ফোরণের কারণ কি শুধু একটিমাত্র ম্যাচের কাঠি? না, কারণটা ছিল ডিনামাইট। ডিনামাইট থাকার কারণেই সেখানে বিস্ফোরণ ঘটেছে। সেখানে আগে থেকেই ডিনামাইট জমেছিল। আজ আমরা বুঝবো প্রথম বিশ্বযুদ্ধের সেই ডিনামাইটগুলো আসলে কি ছিল। চলেন শুরু করি ১৯১৪ সালের ইউরোপ থেকে। তখনকার ইউরোপের মানচিত্র আজকের মতো ছিল না। মাঝখানে ছিল বিশাল অস্ট্রো হাঙ্গারিয়ান সাম্রাজ্য। জার্মান সাম্রাজ্যও ছিল অনেক বড়। পোল্যান্ড নামে কোনো দেশই তখন ছিল না। পূর্ব দিকে ছিল রাশিয়ান সাম্রাজ্য। দক্ষিণে অটোমান সাম্রাজ্য ছিল, যেটা আজকের তুরস্ক। পশ্চিমে ছিল ব্রিটেন আর ফ্রান্স। একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা খেয়াল করেন, এই দেশগুলো কিন্তু আজকের মতো গণতান্ত্রিক দেশ ছিল না। এগুলো ছিল রাজতন্ত্র। রাজা বা সম্রাট যা বলতেন সেটাই ছিল আইন। পুরো ইউরোপে মাত্র ৩টা দেশ ছিল গণতান্ত্রিক দেশ। সেগুলো হচ্ছে ফ্রান্স, সুইজারল্যান্ড আর সান মারিনো। এবার আসি বালকান অঞ্চলে। সার্বিয়া, বসনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, এই অঞ্চলগুলো ছিল ইউরোপের সবচেয়ে অস্থির জায়গাগুলোর মধ্যে একটা। এখানকার মানুষ নিজেদের স্লাভ বলে পরিচয় দিত। তাদের একটাই স্বপ্ন ছিল সব দক্ষিণ স্লাভদের একত্রিত করে একটা দেশ করবে, একটা সাউথ স্লাভিক নেশন তৈরি করবে। ১৮৭৮ সালে রাশিয়া আর অটোমান সাম্রাজ্যের মধ্যে একটা যুদ্ধ হয়। রাশিয়া বালকান দেশগুলোকে সাহায্য করেছিল স্বাধীন হতে। যুদ্ধ শেষে স্বাক্ষরিত হয় বার্লিন চুক্তি। এই চুক্তি অনুযায়ী অস্ট্রো হাঙ্গারি বসনিয়া হার্জগোভিনা শাসন করবে বলে জানায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেটা থাকবে অটোম্যানদের অধীনে। মানে বুঝতে পারতেছেন, কাগজে এক, বাস্তবে কিন্তু আরেক। কিন্তু ১৯০৮ সালে অস্ট্রো হাঙ্গারির হঠাৎ করেই বসনিয়া পুরোপুরি দখল করে নেয়। এটা ছিল তাদের জন্য বিশাল একটা ধাক্কা। বসনিয়ার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ তারা স্বাধীনতা চেয়েছিল। তারা আরেকটা সাম্রাজ্যের অধীনে যেতে চাচ্ছিল না। এই ঘটনায় সার্বিয়াও রেগে যায়, কারণ তারা বসনিয়ার মানুষকে নিজেদের অংশ হিসেবে মনে করত। এদিকে রাশিয়ার অবস্থান একটু জটিল ছিল। প্রথমে তারা অস্ট্রো হাঙ্গারির সাথে একটা গোপন সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু পরে নিজেদের মানুষের চাপের কারণে তারা সার্বিয়ার পক্ষে দাঁড়ায়, কারণ রাশিয়াতেও অনেক স্লাভ মানুষ ছিল। ১৯০৯ সালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অস্ট্রো হাঙ্গারি জার্মানির কাছে একটা সাহায্য চাই। তারা জার্মানিকে বলে যদি তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে জার্মানি কি তাদের পাশে থাকবে কিনা। জার্মানি বলে অবশ্যই তারা পাশে থাকবে। অন্যদিকে রাশিয়া ফ্রান্সের কাছে যায়, কিন্তু ফ্রান্স তখন সরাসরি এই যুদ্ধে জড়াতে চায় না। এইভাবে একটা অদৃশ্য টানাপোড়েন তৈরি হয়। যুদ্ধ তখনও শুরু হয় না, কিন্তু মাটি প্রস্তুত হয়ে গেছে। এবার আসি সেই ঘটনায়, যেই ঘটনাটা যুদ্ধের মোড়টাই বদলে দিয়েছিল, যেটা সবকিছু বদলে দেয়। বসনিয়ার তরুণদের একটা সংগঠন ছিল, নাম হচ্ছে ইয়াং বসনিয়া। তারা সার্বিয়ার সাথে যুক্ত হয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, যেটা হচ্ছে ইউগোস্লাভিয়া। ২৮শে জুন ১৯১৪ সাল অস্ট্রো হাঙ্গারির যুবরাজ ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়া সফরে আসেন। তখন তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিল ৬ জন বিপ্লবী ইয়াং নেতা। সকাল প্রায় ১০টা বাজে একজন বোমা ছুড়ে, কিন্তু সেটা গাড়ি থেকে ছিটকে গিয়ে অন্য জায়গায় বিস্ফোরিত হয়। ফার্দিনান্দ সেখানে বেঁচে যান, কিন্তু ড্রাইভার ভুল রাস্তায় চলে গিয়েছিল। আর ঠিক তখনই একজন বিপ্লবীর সামনে গাড়ি থেমে যায়। সেই বিপ্লবী ছিল মাত্র ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েলো প্রিন্সিপ। সে সুযোগ হাতছাড়া করতে চায়নি, সে সেখানেই গুলি চালায়। ফার্দিনান্দ এবং সুফি দুজনেই সেখানে নিহত হন। এরপর যা ঘটে তা একদম চেইন রিয়াকশন। অস্ট্রো হাঙ্গারি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। রাশিয়া সার্বিয়ার পাশে দাঁড়ায়। জার্মানি অস্ট্রো হাঙ্গারির পাশে দাঁড়ায়। ফ্রান্স যোগ দেয় রাশিয়ার সাথে। ব্রিটেনও এতে জড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় চেইন অফ অ্যালায়েন্স। ধীরে ধীরে পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়ে। পরে যুক্তরাষ্ট্র, জাপান সহ আরও দেশ এতে যোগ দেয়। ব্রিটিশ উপনিবেশগুলো যেমন ভারত, সেখানকার মানুষদেরও যুদ্ধে পাঠানো হয়। এখন একটা বড় প্রশ্ন, কেন কেন এত বড় যুদ্ধ হয়?
কেন দেশ এত দ্রুত যুদ্ধে নামলো? 4টা বড় কারণ ছিল। প্রথমত কারণটা ছিল জাতীয়তাবাদ। মানুষকে শেখানো হয়েছিল তোমার দেশ সবার থেকে সেরা, অন্যরা তোমার শত্রু। দ্বিতীয় কারণটা ছিল সাম্রাজ্যবাদ। অন্য দেশ দখল করো, তাদের সম্পদ ব্যবহার করো, ক্ষমতা বাড়াও। তৃতীয় কারণটা ছিল সামরিকবাদ। সব দেশ নিজেদের সেনাবাহিনী শক্তিশালী করেছিল। যুদ্ধ যেন এক ধরনের প্রতিযোগিতা হয়ে উঠেছিল। চতুর্থ কারণটা ছিল জোট ব্যবস্থা। একটা দেশ যুদ্ধে নামলেই তার মিত্ররাও যুদ্ধে নামবে, স্বাভাবিক বিষয়। এখন আসি সাধারণ মানুষের কথায়। তারা কি যুদ্ধ চেয়েছিল? বেশিরভাগ মানুষই যুদ্ধ চাইছিল না, তবুও তারা যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তখন ছিল যুদ্ধের প্রচারণা, সংবাদপত্র, কবিতা, গান, সবকিছু দিয়ে যুদ্ধকে মহৎ হিসেবে দেখানো হতো, সৈন্যদের নায়ক বানানো হতো। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। কাদা ভরা ট্রেঞ্চ, বিষাক্ত গ্যাস, ছিন্ন ভিন্ন দেহ, অমানবিক কষ্ট। অনেকেই এর বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। কিছু সৈন্য যুদ্ধ করতে অস্বীকার করে। সবচেয়ে অবাক করা ঘটনা হলো 1914 সালের ক্রিসমাস, ব্রিটিশ আর জার্মানের সৈন্যরা যুদ্ধ থামিয়ে একসাথে গান গায়, খাবার ভাগ করে। কারণ তারা বুঝতে পেরেছিল তারা একে অপরের শত্রু না, কিন্তু তাদেরকে আবারও যুদ্ধে ফিরতে বাধ্য করা হয়। কারণ এই যুদ্ধটা তাদের মধ্যে ছিল না, এটা ছিল ক্ষমতা, রাজনীতি আর লোভের যুদ্ধ। শেষ পর্যন্ত কি হয়? এই যুদ্ধ চলে 4 বছর, প্রায় 2 কোটি মানুষ মারা যায়, বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, পৃথিবীর মানচিত্র বদলে যায়। এই ছিল প্রথম বিশ্বযুদ্ধের শুরু। একটা গুলি, কিন্তু তার পেছনে ছিল বহু বছরের জমে থাকা আগুন। ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো দিন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।